তোমরা যে অঙ্ক পরীক্ষা দিয়ে এসছো সেই অঙ্ক পরীক্ষা দেওয়ার ফলে তোমরা কিন্তু খুশি নন। অনেকে কিন্তু কান্নাকাটি করছে, অনেকে ভাবছে পাস করতে পারবো কিনা, অনেকে বলছে যে ভালো নাম্বার পাবো কিনা। কারণ অনেকেরই আশা ছিল যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা 70-80 কিন্তু একটা পাওয়ার কিন্তু স্বপ্ন নিয়ে কিন্তু তারা পরীক্ষা দিতে গিয়েছিল। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে তারা কি দেখলো? বড় বড় ক্যালকুলেশন, প্রশ্ন সিলেবাস বহির্ভূত। তারা কি বুঝতে পারবে যে পরীক্ষা হলে তারা যখন পরীক্ষা দিচ্ছে যে এই অঙ্কটা সিলেবাস বহির্ভূত, তারা তো সেই অঙ্কটা নিয়ে বেশি চিন্তা করবে, তারা তো সেখানে ফার্স্টেশনে ভুগবে, তারা টেনশন করবে। সেই টেনশনের ফলে তারা কি করবে, যে সহজ অঙ্ক পারার কথা সেটাও কিন্তু তারা ভুল করে আসবে, তারা সময় মতো কিন্তু সেই অঙ্ক তারা করে আসতে পারবে না। কিন্তু তোমরা জানো, যখন বই অথবা টেস্ট পেপার বা মডেল কোশ্চেন পেপার তোমরা করতে গেছিলে, তখন দেখো ক্যালকুলেশনগুলো কিন্তু তোমার সাধ্যের মতোই ছিল। তুমি সেই ক্যালকুলেশনগুলো তোমরা নিজের মতো করে কিন্তু করেছিলে। কিন্তু এইখানে অর্থাৎ যে তোমার মাধ্যমিকের যে বোর্ডের তোমার জীবনের সব থেকে যে বড় পরীক্ষা, সেই বড় পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখলে যে কিছু কিছু অঙ্কের ক্যালকুলেশন এতটাই বড় ছিল যেটা ওই নাম্বারের জন্য ওই অঙ্ক কিন্তু সুইটেবল ছিল না। এর জন্য কে দায়ী থাকবে? এর জন্য তোমার যে নাম্বারটা যে তোমার মনের মতো হবে না, সেটা কে দায় নেবে, কে বুঝবে? কারণ এই নাম্বারটাই কিন্তু তোমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। আর আরেকটা কথা, যেটা সিলেবাস বহির্ভূত যে অঙ্কগুলো ছিল সেগুলোকে কি পর্ষদ পুনরায় বিবেচনা করবে? সেগুলো কি নাম্বার দেওয়া যাবে? সেগুলো কি তোমরাকে নাম্বার দিবে? এইটা নিয়ে কিন্তু আজকে আমরা এই বিশ্লেষণ কিন্তু আমরা করব। আমরা দেখব কোন কোন অঙ্কগুলো সিলেবাস বহির্ভূত এবং তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বই তোমার কি বলা আছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, 3-এর 1 নম্বর অঙ্কটা। 3-এর 1 নম্বর অঙ্কটা দেখো, সংখ্যাগুরু মান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যোগীকর। এই অঙ্কটা দেখো, আমরা যদি বইয়ের পেজ খুলি, তোমাদের পাঠ্য বই দেখো রাশিবিজ্ঞানের শেষের যে পেজ আছে, অর্থাৎ পেজ নাম্বার দেখো 363 নাম্বার পেজ। এই 363 নাম্বার পেজের দেখো, আমরা এইখানে দেখো এই যে বক্সের মধ্যে যে অঙ্কটা আছে, এই বক্সের মধ্যে তুমি দেখো এখানে প্রথমেই বলে দিয়েছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। দেখো এখানে দেওয়া আছে, দেখো সংখ্যাগুরু মান সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যোগীকর। দেখো এই অঙ্কটা দেখো তোমার তুলে দিয়েছে। এই অঙ্কটায় তুমি ভালো করে দেখো, দেখো এই অঙ্কটা কিন্তু তোমার দেওয়া আছে। তাহলে এখানে যে পর্ষদ তোমার এখানে লিখে দিচ্ছে যে এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তা সত্ত্বেও তারা কিন্তু এইখানে কিন্তু এই প্রশ্নটা তারা দিয়েছে। তাহলে আমার মতে বলে যে এই প্রশ্নে তুমি অবশ্যই কিন্তু নাম্বার তুমি কিন্তু পাবে। তারপর দেখো, আমরা যদি দেখি, তারপর চলে এসো 5-এর এই 2 নম্বর দাগের যে অঙ্কটা। 5-এর 2 নম্বর দাগের যে অঙ্কটা, অর্থাৎ তোমার যে চক্রবৃদ্ধি সুদ, তোমাদের চক্রবৃদ্ধি সুদ আছে 3 বছরের জন্য, কিন্তু এরা কত দিচ্ছে? 5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে দেখো, সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি চক্রবৃদ্ধি যে অধ্যায়টা দেখি, সেখানে দেখো তোমাদের কি বলছে। তাহলে দেখো পেজ নাম্বার 106 নম্বর পেজে দেখো দেখো ওরা বলেই দিয়েছে যে এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনার সাকুল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদ 3টি পর্বের মধ্যে এবং মোট জমার 3 বছরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে। কিন্তু তোমাদের প্রশ্নে কি দিল? 5 বছর। তাহলে এটাও কিন্তু আমরা বলতে পারি এটাও কিন্তু সিলেবাসে বহির্ভূত, কারণ তুমি 5 বছরের জন্য করনি, তুমি ম্যাক্সিমাম 3 বছরের জন্য কিন্তু করেছিলে 1 নাম্বার। এবং এইখানে দেখো তোমার কিন্তু এই চক্রবৃদ্ধি জন্য 5। তাহলে তুমি দেখো এই দুটো প্রশ্ন মিলে কিন্তু তুমি 6 কিন্তু তুমি পাচ্ছ, এবং এই দুটো কি তোমার সিলেবাস বহির্ভূত। তারপর দেখো এই যে অঙ্কগুলো, এই অঙ্ক কিন্তু পরীক্ষা হলে তোমার কিন্তু মাথায় আসার কথা নয়, কারণ এগুলো কিন্তু একটু তোমাকে বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে হবে। তাহলে এই অঙ্কগুলো তোমার পরীক্ষা হলে তোমার কিভাবে করবে সেটা কিন্তু না পারারই কথা। তাহলে এগুলো কিন্তু পর্ষদকে ভাবতে হবে, অর্থাৎ যারা প্রশ্ন করছে তারাকে কিন্তু এই কথাগুলো কিন্তু অবশ্যই কিন্তু বিবেচনা করতে হবে। তারপর দেখো, আমরা যদি চলে যাই একদম এই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে দেখো 15-র যে 2 নম্বর দাগের অঙ্কটা, সেই 2 নম্বর দাগের অঙ্কটা দেখো, এখানে যেটা বলছে যে নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন x + y = 100। এখানে এক্স এবং ওয়াইটা কি? এই যে সমষ্টি, এই সমষ্টিটা কি? এই সমষ্টিটি কিছু বলা আছে?
তাহলে এখানে পর্ষদকে বলতে হতো যে, বা এখানে প্রশ্নটা কারেকশন করে বলতে হতো যে এই সমষ্টিটা কার সমষ্টি। যদিও এখানে অবশ্য পরে এক্স এবং ওয়াই দেওয়া আছে, কিন্তু এই অঙ্কটা যদি আমরা বইয়ের সঙ্গে মেলাই তাহলে দেখো এখানে কিন্তু পরিষ্কার কিন্তু এটা বলে দিয়েছে যে এটা কী হবে। দেখো এই যে তোমার পেজ নাম্বার 350, এই 350-এর দেখো এই 15 নাম্বার দাগের যে অঙ্কটা, এই 15 নাম্বার দাগের কিন্তু অঙ্কটা তোমাদের দেওয়া আছে 350 পেজের এই 15 নম্বর দাগের। দেখো এইখানে দেখো তোমাদের 15-2 নাম্বার অঙ্কটা। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু তোমার সেম টু সেম একই রকম, অর্থাৎ একই অঙ্ক ওরা কিন্তু তুলে দিয়েছে। তাহলে এখানে দেখো পরিষ্কার লেখা আছে যে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টিগত 100, কিন্তু এখানে দেখো তোমার কিছুই ওরা কিন্তু সেটা বললো না। তাহলে এটাও আমরা বলতে পারি যে প্রশ্নের কোনো একটা ভুল ছিল। অবশ্যই এ নিয়ে পর্ষদ বিবেচনা করবে এবং তোমাদের মুখের দিকে তাকিয়ে অবশ্যই এটা তোমাদের নাম্বার কিন্তু দেওয়া উচিত। তাহলে এখানে 4, একটা চক্রবৃদ্ধি 5, 9 এবং একটা দেখো অবজেক্টিভ, টোটাল 10 নাম্বার। তাহলে এই 10 নাম্বার কিন্তু একদম কিন্তু তোমার বহির্ভূত। তাহলে তুমি এই যে কোশ্চেনগুলো তুমি যদি অ্যাটেন্ড করো তাহলে অবশ্যই কিন্তু তোমার নাম্বার পাওয়া উচিত। তো এই ভিডিওটা তুমি কিন্তু শেয়ার করো। তুমি যদি শেয়ার করো তাহলে এই বার্তা পর্ষদের লোকের কাছে কিন্তু যাবে এবং তারাও কিন্তু এই কথাগুলো, তোমাদের কথাগুলো কিন্তু বিবেচনা করবে। তোমার বন্ধু অবশ্যই পরীক্ষা দিয়ে কিন্তু সেই মতো কিন্তু সে খুশি নয়, সেও কিন্তু ভাবছে আমরা অঙ্কতে পাস করবো কিনা, কিন্তু তুমি দেখো যে তুমি 10 নাম্বার কিন্তু তুমি অটোমেটিকলি তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আর কিছু তুমি যদি করে আসতে পারো, উপপাদ্যগুলো যদি করে আসতে পারো, কারণ উপপাদ্য আমরা যেটা বলেছিলাম সেটাই কিন্তু তোমার কিন্তু পরীক্ষাতে এসছে এবং সম্পাদ্য যেটা বলেছি সেটাও কিন্তু তোমাদের এসছে। তাহলে তোমার বন্ধু যদি সেই অঙ্কগুলো করে আসতে পারে তাহলে দেখো সে অটোমেটিক কিন্তু সে কিন্তু পাস মার্ক পেয়ে যাবে। ভিডিওটি লম্বা না করে এখানেই শেষ করলাম, এরপরে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।